সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। চলছে পবিত্র ঈদুল আজহার আনন্দ চারিদিকে, এবং তাই তো নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আমি সুবর্ণা নওয়াদির আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, খুশি। ঈদ মানে কত রকমের বায়না, কত রকমের চাওয়া পাওয়া। ঈদ মানে আমাদের আত্মীয় পরিজন নিয়ে দারুণ প্রাণবন্ত সময় পার করা। ঈদ মানে টেলিভিশনে চোখ রেখে আমাদের প্রিয় সব শিল্পী, প্রিয় সব মানুষদের নানা রকমের আয়োজন উপভোগ করা। ঈদ মানে ঘুরে বেড়ানো। ঈদ মানে এখানে ওখানে বন্ধুদের নিয়ে হই হই রই রই করা। আর ঈদ মানে নেক্সাস লেডিস ক্লাবে আমাদের প্রিয় সব মানুষদের সাথে আড্ডা। ঠিক তাই আমাদের আজকে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আমরা পেয়েছি তিনজন ভীষণ প্রিয় মানুষকে, যারা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে বিশ্বময় তুলে ধরেছেন, যাদের স্বমহিমায় তারা নিজেকে আলোকিত করেছেন এবং আমাদের গণমাধ্যমকে আরও অনেক বেশি আলোকিত করেছেন। হ্যাঁ, আজকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের স্টুডিওতে আমরা পেয়েছি এমন তিনজন মানুষ যারা সত্যিই আমাদের ভীষণ প্রিয়, যাদেরকে বিভিন্ন সময় আপনারা তাদের কাজের জন্য সমাদর করে মনে জায়গা দিয়েছেন। আছেন আমাদের সাথে আমাদের সবার মধ্যমণি হয়ে শ্রদ্ধেয় অভিনেত্রী, আমাদের ভীষণ প্রিয় মানুষ, শ্রদ্ধেয় আমি খালামণি বলবো, তিনি মনি আজিজ। অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। অনেক দোয়া, ঈদ মোবারক। অনেক ধন্যবাদ। সত্যি খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি। ঈদে চাওয়া পাওয়া আমাদের মুরব্বী যখন আছে পূরণ তো হবেই, শুনবো। তবে তার আগে আরও একজন মানুষকে পরিচয় করাতে চাই, যার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে বুধ হয়ে থাকি আমরা। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী আলমারা মিনু। অনেক শুভেচ্ছা আপা, ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকে এবং নেক্সাস টিভিকে আমার অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। দর্শক, সেই সাথে আমাদের আরও একজন প্রিয় মুখ, প্রিয় মানুষ, যার বেড়ে ওঠা, যার রক্তের মধ্যেই সেই শিল্প সত্তা নিয়েই আসলে তিনি বেড়ে উঠেছেন। একেবারে বোধহয় 7-8 মাস বয়স যখন, তখন বাংলাদেশের অন্যতম সেরা একজন অভিনেত্রী, তার কোলে সেখানে তিনি কিন্তু অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন। এবং তিনি আমাদের আজকের আয়োজনে আমাদের যে শ্রদ্ধেয় মানুষটি আছেন, তার কন্যা, সুযোগ্যা কন্যা, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী প্রমা আজিজ। আপু অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং খুব ভালো লাগছে, তিনজনকে ভীষণ সুন্দর মিষ্টি দেখাচ্ছে আমাদের। আজকেও খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু। আজকের আয়োজনের থাকে না প্রথমেই যে চাওয়া পাওয়ার ব্যাপার, সেই চাওয়া পাওয়ার একটা প্রথম পূরণ হয়ে গেছে, যে সবাইকে দেখতে কি দারুণ দেখাচ্ছে। এবং এই যে চাওয়া পাওয়ার কথা বলছি দর্শক, আমাদের সবার জীবনেই চাওয়া পাওয়ার কোনো সীমা পরিসীমা নেই। আর যদি বলি ঈদ কেন্দ্রিক, তাহলে যখন সেটা কোরবানির ঈদ বা ঈদুল আজহাকে কেন্দ্র করে হয়, তখন সবার ইচ্ছে থাকে খুব সুন্দর একটা গরু হবে, খুব সুন্দর একটা ছাগল হবে, সেগুলো নিয়ে কোরবানি করব, আনন্দ করব, মজার মজার খাবার খাবো, আম্মুর হাতের কাবাবটা খাবো, কিংবা খালার হাতের সেই যে কালো ভুনা, অথবা দারুণ সব পোশাক পরে বন্ধুদের নিয়ে ঘুরবো। জানি কত রকমের চাওয়া পাওয়ায় ভরা আমাদের এই ঈদের আনন্দ। জানি আপনাদের সেই ঈদের আনন্দ চলছে। আজ ঈদের তৃতীয় দিন। কে কীভাবে কোথায় ঈদের উদযাপন করছেন, আত্মীয় বন্ধুদের নিয়ে ঈদে আনন্দে মেতে আছেন, সব আমাদের সাথে শেয়ার করবেন। তাই টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে অবশ্যই চলে আসবেন। আর আমরা ঈদের আনন্দে আপনাদেরকে নিয়ে মেতে উঠবো, এবং এই যে আমাদের আজকে সম্মানিত অতিথিবৃন্দ আছে, তাদের সাথে মেতে উঠবো। প্রথমে আমি শ্রদ্ধেয় খালামণি মনি আজিজের কাছে আসতে চাই, যে ঈদের চাওয়া পাওয়ার কথা যখন আসে, তাহলে একজন শিল্পীর সব থেকে বড় বোধহয় চাওয়া থাকে যে তার আত্মীয় পরিজন, যেহেতু সে সবসময় অন্য সময়গুলোতে ব্যস্ত থাকে, তার আত্মীয়, কাছের মানুষ, পরিবার, তাদের সাথে সময় পার করবে। আর সেই দিক থেকে ঈদে আসলে আপনি কিভাবে উদযাপন করেন? ঈদে আমি সবসময় খুব খুব মজা করে অনুষ্ঠান করি, কিন্তু এবার করতে পারিনি। এবার আমি একটু মানে অসুস্থ ছিলাম। এই শুয়ে শুয়ে পরিচালনা করেছি আমি, যে কি করছে আমার মেয়েটা, কি করছে এই অবস্থা আর কি। কিন্তু সেই জায়গা থেকে আমরা সত্যি ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত, একই সাথে কৃতজ্ঞ আপনার প্রতি, যে আপনি আমাদেরকে সময় দিতে এসেছেন এবং আমাদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। সেটাই
সত্যি খুব ভালো লাগছে। মিনু আপা, আমার কিন্তু আপনার সাথে অনেকবার ঈদের আনন্দ ভাগাভাগি করা অন স্ক্রিন এবং লাইভে অভিজ্ঞতা হয়েছে। এর আগে একটা টেলিভিশন চ্যানেলে তখন ঈদের উৎসবের গান নিয়ে কি দারুণ, একেবারে যাকে বলে আনন্দে কেটেছে। আজকে আবার সেই সুযোগটা তো আমি অবশ্যই নিব। আপু আছে, গান হবে না, এবং এখন হলে মনে হয় ভালোই হবে না? প্রমা আপু আমার সাথে বোধহয় সুর মেলাবে। মিনু আন্টি সবসময় আমার খুবই প্রিয়, মানে অনেক ছোটবেলা থেকে তো, মানে আমি মানে আমাদের সম্পর্ক অনুযায়ী আমি আন্টি বলি, কিন্তু মিনু আন্টির গান আমার খুবই 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 প্রিয়। আপুর দেশাত্মবোধক গান তো মন ছুঁয়ে যায়, এবং যখন আপু আধুনিক গান তখন ওই যে আবার বোধ হয়ে যায় গান টান করেছে। আমরা আসলে পারিবারিকভাবে বন্ধু, এবং সবার সাথে আমার, ওদের পুরো পরিবারের সাথে আমার খুব ভালো একটা বন্ধন, আত্মিক যেটাকে বলে, একটা অন্যরকম ভালোবাসা। এই জন্য আমি ওদেরকে হয়তোবা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমাদের দেখা হয়ে ওঠে না, ফেসবুকের কারণে তো সবাইকে অনেক কাছে। ওর ছোটটার সাথে আবার আমার দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে। তো তারপর তো আরেকজন আছে ইথুন, আমার হ্যাঁ ও সুরকার। সো ওদের পুরো পরিবারের সাথে আমার প্রায় 25 বছরের একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক। এবং তিনিও আমাদের দেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার, গীতিকার ইথুন বাবু। এবং আমি তো রাজশাহীর মেয়ে, সো আমাদের রাজশাহীর গৌরব। খুশি হলাম, রাজশাহীর মেয়ে। জি, যা আমাদের আসলে রাজশাহীর গৌরব, এটা অন্য রকমের ভালো লাগে। সেখান থেকে মিনু আপা কথা শুনবো, ঈদের আনন্দ সব। তবে তার আগে আমার চাওয়া পাওয়ার জায়গায় এখন কিন্তু গান শোনাতে হবে। তুমি তো চাওয়া পাওয়াটা পূরণ করে নিলে, আমার চাওয়া পাওয়া ছিল যে আমি অনেক কিছু বলবো। শুনবো তো অবশ্যই। আচ্ছা, কি গান শুনবে বলো, তোমার প্রিয় একটা গান বলো। আপু এমনিতে আমি যে বললাম যে আপনার আধুনিক গান যখন শুনি একেবারে বুধ হয়ে যায়, আবার দেশাত্মবোধক গান শুনলে তখন কেন জানি অটোমেটিক চোখে জল আসে ভীষণ। আজকে আনন্দের সময় আমি একটা আনন্দের গান গাই, হ্যাঁ, একটা সুখের গান। দেশের গান তো অবশ্যই অনেক গাই, সেটা তো শুনেছ। যেমন ধরো আজকে গাইতে পারি একটা পুরনো দিনের গান, জি, আজ মন চেয়েছে, লতাজিকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে একটু গাই। কারণ আমি এই সুন্দর সময়টাকে আনন্দের সাথে কাটাতে চাই। আমি গাইছি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, তোমাদের সাথে। বাহ, আমরা ঠিক তাই, সবাই মিলে আজ আনন্দে আমাদের ঈদের যেই ছুটে বেড়ানো, সেটা এখানে স্টুডিওতে বসে আমরা ছুটে বেড়াবো। অনেক ধন্যবাদ মিনু আপু, প্রথমে এত চমৎকার করে সুরের মূর্ছনে আমাদের আজকে লেডিস ক্লাবের এই আয়োজনকে এতটা ভরিয়ে তুলেছ। আপু, এই যে আসলে ঈদের চা পাওয়ার কথা বলছি, আমরা যদি এখনকার কথা বলি সেটা একরকম, কম বেশি সবার মধ্যেই বোধহয় ছোটবেলার যে ঈদ, সেটাকে কেন্দ্র করে চা পাওয়ার গল্পগুলো খুব মিষ্টি মধুর। একটু সেই ছোটবেলায় ফিরে যাই তাহলে আমরা। তোমার ছোটবেলার ঈদে চা পাওয়া কেমন হতো? আমি আসলে অনেক বেশি মিস করি, আর আমার অনেক বর্ণিল একটা শৈশব কেটেছে মেঘনার পাড়ে। ছোটবেলা এত সুন্দর যে ছবির মতো, গল্পের মতো। আমরা যেমন ছোটবেলায় অনেক স্কুলে কবিতা পড়েছি যে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, কাঁচা আমের মধুর রসে রঙিন করি মুখ, পাকা আমের সরি। তো বাংলাদেশের যতগুলো কবিতা আছে, বিখ্যাত বিখ্যাত কবিরা লিখেছেন, এবং প্রত্যেকটা কবিতা আমার জীবনের সাথে, আমার শৈশবের সাথে এত মিল। যেমন আমরা ছোটবেলায়
ঈদের সময় তো অবশ্যই আমরা গ্রামে ঈদ করতাম, কারণ আব্বা আম্মা মামারা সবাই মিলে, নানা নানু, আমি তো দাদা দাদিকে দেখিনি, আব্বাও দেখেনি তার মাকে, যাই হোক। তো আমরা দেশেই কোরবানি দিতাম, এটা সারা মানে প্রতি বছরই এটা চলতো। আর হলো এত সুন্দর আনন্দের যে আমার নানুর হাতের পিঠা, মামিদের হাতে রান্না, আম্মা যে গ্রামে গিয়ে যে মজাটা করতো, আম্মা গ্রামকে খুব ভালোবাসতো। আর মজার ব্যাপার, আমিও খুব গ্রামকে ভালোবাসি, আমার মেয়েও খুব গ্রামকে ভালোবাসে। এবং এই জন্য আপুর গানের মধ্যে যে একটা ভিতর থেকে থাকে না দেশাত্মবোধটা, যেহেতু বাংলার আসল রূপ কিন্তু গ্রামেই দেখা যায়, তাই না? আমার মনে হয় প্রমা আপু, খালামণি এক মত হবেন, নদীর পাড়ে, মেঘনার পাড়ে এতটা সুন্দর করে সিনক্রোনাইজ করতে পারো আপু। শুনবো আমরা সেই ভাবনাগুলোর কথা প্রমা আপুর কাছে। প্রমা আপু আপুর গান শুনে খুব মুগ্ধ হচ্ছিল, এবং আপুর ওই যে রন্ধ্রে রন্ধ্রে বলে না যে গান, অভিনয় সবকিছু মিলিয়ে, এবং আপুর যে গানের কবিতার কথা বলো না, কবি জসীমউদ্দিনের মামার বাড়ি যায় ঝড়ের দিনে, আপুর বাড়ি তো মামার বাড়ি তো রাজশাহী, আমার দাদা বাড়িও রাজশাহী, নানা বাড়িও রাজশাহী। তো সেই জায়গা থেকে ঈদের সময় এই যে আসলে কাজিনসরা মিলে, ভাই বোন সব মিলে অনেক আনন্দ করা, এবং সারা বছর মোটামুটি শিল্পী ছোটবেলা থেকেই শিশু শিল্পী হিসেবেও ব্যস্ততা ছিল, পড়ালেখা, একটা ব্যস্ততার মধ্যে যখন ঈদ আসতো তখন তো সেটা অনেক ফুর্তি আনন্দ নিয়ে আসতো। আমার যেটা হয়েছে, আমি আমার ম্যাট্রিক পর্যন্ত আমরা রাজশাহীতে চলে যেতাম। রাজশাহীতে গিয়ে 2 ঈদের সময় আম্মা আমাদেরকে নিয়ে যেত, আমাদের বোনদেরকে নিয়ে আগে চলে যেত বাসে, আর আব্বু ঈদের একদিন আগে জয়েন করতো আমাদের সাথে, একদিন আগে মানে চাঁদ রাতে জয়েন করতো। তো ওইভাবে আমার ঈদগুলো সব কাজিনদের কেটেছে। আর তারপরে আমার ম্যাট্রিকের পরে আমরা ঢাকায় ঈদ করতাম, প্রায় প্রতিবারই ঈদ করি ঢাকায়। মানে আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো আমি পাইনি, আমার শাশুড়ি, আমার আরও সব আত্মীয় স্বজন মিলে, আমার বোন, খালা, সবাই মিলে আমরা ঢাকায় ঈদ করতাম। এবং সেখানে যে ঈদের কোরবানির ঈদের সময়, এটা একটু ছেলেদের যদিও বেশি, বাট কম বেশি ছেলে মেয়ে সবাই যে মজা করা, গরু কিনতে যাওয়া বা কিনে নিয়ে গেলে বাসার সামনে দিয়ে, জানালা দিয়ে বা বাইরে বেরিয়ে, ভাই কখনো করা হচ্ছে আপু? না, আমার মানে মনে হয় যে এই গরুটার দাম কত, বা কোথাও গেলে অনেকগুলো গরু দেখলে মনে হয় কোন গরুটা সুন্দর। হ্যাঁ, কিন্তু এটা আমার আসলে আমাদের ছেলেদের পার্ট, ওরা মাংস কাটবে, এই সেই গরু কিনতে যাবে, আমি শুধু হ্যাঁ আচ্ছা এই গরুটা ওই গরুটা এরকম। কিন্তু আমার যেটা পছন্দ সেটা হচ্ছে আমার ঘর আমি সুন্দর করে গুছাবো, আমি আম্মাকে হয়তো বা ছোট কিছু দিব, আব্বুকে কিছু দিব, আব্বু না 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 করবে না করবে না, আমরা খুব কনফিউজড হয়ে যাই। পাঞ্জাবি কিনতে গেলে আব্বু একটা দোকান থেকে রং থেকে প্রায় সময় কিনে, এটা কিনবো আম্মা, না এটা তোর আছে, আব্বার আছে, এটা কিনবো, এরকম হয়। পাঞ্জাবি পরে, হ্যাঁ সব আছে আব্বুর। তো আমরা হয়তো একটু পোশাক পছন্দ করি, এগুলো। আর আমার ঘর গুছানোতে ঈদের সময় আমার স্পেশালি এভাবে আমি একটু ঘর গুছাবো, এটা দিকে আমার হোম ডেকোর নিয়ে খুব অনেক বেশি না পছন্দ, মানে সাধারণভাবেই কিন্তু একটু নতুন নতুন কিছু আনতে হবে। আমি এটা 1 মাস আগে থেকে এটা জমাতে থাকি কিনে কিনে, এরকম ফুল, ওরকম মানে এরকম সবকিছু আমি জমাই, 1 মাস ধরে এগুলো আমি জমাতে থাকি। ঈদের দিনে আমি এগুলো সব গুছিয়ে রাখি। তার মানে এটা আপুর চাওয়া পাওয়ার মধ্যে অন্যতম, যে ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে সব মিলে একটা দারুণ পরিবেশ। এখন রান্না টান্নার কথা বলে তো আমার জিভে জল এসে যাবে, শুনবো অবশ্যই। সেই জায়গা থেকে কন্যার কথা শুনছি, কন্যার যখন রান্নার কথা আসছে, যে সে রান্না করতে আমি বুঝতে পারছি, এবং আমি শুনেওছি যে প্রমাপুর খুব ভালো রাঁধেন, সেটা কিন্তু বলে যে মায়ের গুণে কন্যা। নিশ্চয়ই খালামণিও খুব রাঁধতে পছন্দ করেন, ভালো রাঁধেন উনি, হেড কুক, আম্মা হচ্ছে ওদের। আচ্ছা, তাহলে প্রথমে আমরা জানি যে ওই যে মায়ের গুণে কন্যা, তাহলে মায়ের কাছে একটা সার্টিফিকেট নেই যে কন্যাটি কি ঠিকঠাক মায়ের মতো রান্না করে মাকে মুগ্ধ করতে পেরেছে, পারে?
হ্যাঁ, এখন এখন পারে। তাই না? আম্মা আমি আগে ভালো রান্না কোনটা প্রভাবও বেশি ভালো রাঁধে, বা এবার ঈদে কোনটা রান্না করে খাইয়েছে? এবার তো অনেক কিছু করলো, যেমন ভুনা গোশ করলো, তারপর পায়েস করলো, আমার জন্য খুব মজা লাগলো খেতে। মানে অনেক কিছু করেছে। এবার আমি কিছু করতে পারিনি, ওকে বললাম না যে আমি সব সময় আমি সবকিছু করে আসি, কিন্তু এবার আমি একদম মানে কিছুই করতে পারিনি। একবার একটু রেস্ট নিতে হয়। এবার না, আম্মা তো 1 মাস আগে আমার একটা অপারেশন হয়েছে হাতে, তো ওটা নিয়ে আম্মা মানে একটু আপসেট ছিল ঈদের সময়। আর ঈদের সময় কোরবানিটা হচ্ছে আম্মার গ্রিপে, হ্যাঁ, সব মাংস টাংস সব কিছু, একই বিল্ডিং এ আমি আর আম্মা থাকি, আম্মা উপরে থাকেন আমি নিচে থাকি, তো মানে সবকিছু আম্মা দেখেন আর কি। রান্নাটা হয়তো আমি করি, কিন্তু মেইন রান্নাটা আম্মা করেন, মানে কুরবানির ঈদে যেটা হয় মাংসটা, যে পরিবার আত্মীয় স্বজন একসাথে নিয়ে মেইন ইয়েটা। কিন্তু এবার আম্মা একটু অসুস্থ ছিল দেখে আম্মা মন খারাপ। একদম মন খারাপ করবেন, আমরা বিশ্বাস করি। প্রমা আপু যেরকম সুন্দর দায়িত্ববান মানুষ, নিশ্চয়ই সেটা তিনি খুব সুন্দরভাবে করেছেন, সে ব্যাপারে শুনবো এবং গান শুনবো, কথা শুনবো। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, যাবো আর আসবো, আপনারা কোথাও যাবেন না। নেক্সাস লেডিস ক্লাবকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়ার শেষ নেই, এবং সেই চাওয়া পাওয়া পূরণের জন্য আমাদের প্রিয় মানুষ আমরা আছি আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই থাকবেন বিরতির পর নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে ঈদের যত খুশি আনন্দের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর আমাদের আজকের বিষয় ঈদের চাওয়া পাওয়া। আমাদের চাওয়া পাওয়া অনেক, আমাদের জীবনে আমরা কত কিছু চাই, বন্ধুদের সাথে ঘুরবো, আড্ডা দিব, আহা কত মজার মজার খাবার, সেগুলো খাবো। শুধু নিজের কথা ভাবলে হবে না, কারণ ঈদ মানে ত্যাগ, ঈদ মানে অন্যের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়া, ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া। তাই আপনার আশেপাশে থাকা সুবিধাবঞ্চিত মানুষ যারা আছেন তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সেই সাথে আমাদের দেশের পশ্চিমাঞ্চলে যে পাহাড়ি ঢলের কারণে প্রচণ্ড রকমের পানি বা জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, বন্যা, সেখানে খুব কষ্ট পাচ্ছেন। তাই আশপাশের যারা মানুষ, যারা বিভিন্নভাবে সচ্ছল মানুষ, তাদের প্রতি খেয়াল রাখবেন, একটুখানি চেষ্টা করবেন আপনার জায়গা থেকে তাদের পাশে দাঁড়াতে, কারণ আপনার একটু সাহায্যের হাত একজন মানুষের জীবনে এক চিলতে হাসি আনতে পারে। আমাদের চাওয়া পাওয়া সেটাই। আর সেই চাওয়া পাওয়ার কথা যদি বলি, তাহলে জানি যে আসলে ঈদকে নিয়ে আমাদের কম বেশি সবারই একটা জায়গা যে হ্যাঁ, আমরা তো পেতে অনেক কিছু পছন্দ করি, ভালোবাসি উপহার হিসেবে ঈদে। তার থেকে আপু যেমন বললেন না যে আম্মুর জন্য একটা কিছু করতে, বা আব্বুর জন্য একটা কিছু, একটা পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি কিনতে খুব ভালো লাগে। সো এই যে ভালো লাগার জায়গাটা, আমরা জানি যে শিল্পীরা খুব কম বয়স থেকে তারা আয় করে, এবং সেটার কারণে তার একটা স্বাধীনতা থাকে। তার আত্মীয় বন্ধুদের জন্য উপহার হিসেবে দেওয়ার যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু অনেক আগে থেকে অন্য যে কোনো যারা পেশাগত দায়িত্ব গ্রহণের আগে এটা কিন্তু শিল্পীরা পারে। আপুর মানে প্রথম কবে মনে পড়ে যে হ্যাঁ, আপনি পছন্দ করে নিজে উপহার হিসেবে আম্মুর জন্য কি কিনেছিলেন? মনে পড়ে না খুব স্পেশালি ওই জিনিসটা মনে হয়। আমি ওই সবসময় মার্কেটিং যাই একসাথে, আম্মা আর আমি যাই। হ্যাঁ, আচ্ছা, আম্মা আর আমি। আর একটা বয়সের পরে আসলে মানে নিজে কেনার চেয়ে দেওয়াটা মুখ্য হয়ে যায়। আর আমি আর আম্মা হচ্ছে আমার শপিং পার্টনার। তো আমি যখন একটু অনেক ব্যস্ত থাকি, মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম বেশ, আমি একটা কাজ করেছি, জব করেছি, তখন আমি এই যে সময় দিতে পারতাম না, তো আম্মা যখন একটু শুক্রবারের সময়টা আসতো, আম্মা আগে থেকে প্ল্যান, আম্মার সাথে আমি কোথায় যাব, আম্মা আমাকে কোথায় নিয়ে যাবে, কোন মার্কেটে যাব, এগুলো আগে থেকে আম্মা প্ল্যান করে আম্মার সাথে আমি দেখে ঘুরে ঘুরে শপিং করা, বা সেই কারোর জন্য ঈদ উপহার কিনতে হলেও সেটা একসাথে। এটা কিন্তু দারুণ। এবং বোধহয় মানে সন্তানেরা তো বন্ধুর মতো, কিন্তু বড় সন্তানের সাথে বোধহয় একটা আলাদা রকমের মায়ের একটা বন্ডিং থাকে, বা ডিপেন্ডেন্সিও মনে হয় থাকে। খালামণি?
তাই না? সেই জায়গা থেকে একটা নির্ভরশীলতা কি আপনার সব সময় ছিল আপুর প্রতি, যে হ্যাঁ না ওকে নিয়ে এটা করতে হবে, কিনতে হবে? হ্যাঁ, আমার এটাই ছিল যে প্রমাকে নিয়ে কিনতে হবে, একসাথে যাবো, ছুটিটা হোক, ছুটি হোক, আগে থেকে সব প্ল্যান করে রাখি, গুছিয়ে রাখি কাজ, যে শুক্রবার আসলে 3টার মধ্যে বের হয়ে যাব, সব বাসা ঠিকঠাক করে নিয়ে এই অবস্থা করতাম আর কি। বাহ, তখন ছিল আগে যে সব জামাইদের পাঞ্জাবি কিনতাম, ওর ছেলে তো জামাইয়ের চেয়ে জামাই হয়ে গেছে প্রমার ছেলে, তারপরে প্রমার ছেলের পাঞ্জাবি কিনবো, তারপর ওর ছেলের পাঞ্জাবি আবার এখানে ওখান থেকে পাঞ্জাবি হয় না, পার্টিকুলার জায়গা থেকে কিনতে হবে ওর সাইজে। তারপরে তোমার আঙ্কেলের পাঞ্জাবি ওরটা আবার অন্য জায়গা থেকে কিনতে হবে, মানে এই অবস্থা আর কি, মানে করে করে কাজ করতে হয় আমাদের। কখনো কি এরকম হয়েছে যে আপু জানে যেহেতু আপনি আপুকে ছাড়া কাইন্ড অফ অচল, একা একা এগুলো সব করার ক্ষেত্রে আপনি তাকে খুব, তো একটু থাকে না যে হ্যাঁ তাকে একটু বাতাস দিতে হবে, একটু সাধতে হবে, এরকম কি কখনো করে? আমরা হচ্ছে আম্মাকে ছাড়া অচল, বুঝছো, মানে তোমার রান্না হোক, এইটা হোক, বাসা সামলানো হোক, মানে সেটা তো আছে মায়ের জি একটা সবকিছুতে। বা মিনু আপা, এই যে আমরা জানি যে পারিবারিক বন্ধুত্ব, এবং ইথুন বাবু ভাইয়ের কথা যেহেতু এলেন, তিনি তো ভীষণ যাকে বলে জমিয়ে আড্ডা দেওয়ার মানুষ এবং গান পাগল মানুষ, আপনিও। সো যখন পারিবারিক আবহে আপনারা বসেন, আড্ডা দেন, তখন যে আসলে একটা আনন্দ, সেই আনন্দ তো ঈদের মতোই, যে যখনই হোক না কেন ও যেখানে যাবে ঈদের মতনই আনন্দ। রাইট রাইট, তাই না? ইথুন ভাই অনেক জমিয়ে রাখে, আর আমাকে আসলে ওরা এত বেশি পছন্দ করে, ওরা সবাই কিন্তু গান পাগলা ভীষণ। আমিও গান ছাড়া আমার কোনো আসর আড্ডা আসলে খুব একটা ভালোও লাগে না, ইট ইজ ট্রু। নট অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ হিউম্যান বিং আমার কাছে মনে হয় যে আল্লাহ সুরেই তো বেড়ে ওঠে আপনার ঐশ্বরিক একটা দানে আমাকে মানে সমৃদ্ধ করেছেন, এটা আল্লাহরই ইচ্ছা। আর আমার মনে হয় এই স্বপ্নটা আসলে, তুমি প্রশ্ন না করলেও বলে দিই, স্বপ্নটা আসলে আমার বাবা মায়ের। তারা খুব গান পছন্দ করত এবং তারা খুব আড্ডাবাজ ছিল, মানে আব্বা ব্যবসা করতেন, পাশাপাশি উনি খুব পারিবারিক আবহটা খুব পছন্দ করতেন। আম্মা খুবই সাংসারিক একটা মানুষ ছিলেন। এখন আব্বা আম্মা তো নাই 17-18 বছর, খুব মিস করি। বড় বোন, ছোট বোন, ওদেরকেও খুব মিস করি, ওরাও নাই। হ্যাঁ, আমার ঈদটা এখন আমার মেয়েকে কেন্দ্র করে। আমার হাজবেন্ড, শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনার সেই মানে বাবা মা যারা কিনা আপনার ভিতরে সুরের সেই স্বপ্নটাকে বুনে দিয়েছেন। আসলে আমি আমার কাছে যেটা মনে পড়ে যে আমাকে কখনো পড়তে বসো এটা বলতে হয়নি কখনো। ভোরবেলা আমি আসলে আজানের সময় আব্বা আম্মাকে বলতো, আয়শা, আমার মায়ের নাম আয়শা, যে মিনুকে তুলে দাও, রেয়াজ করবে আজানের সময়। সো আমি তখন জেগেই আছি, তো আমি রেয়াজ করা শুরু করতাম। এটা প্রতিদিন করতে হবে, টানা হয়তো 20 বছর। আমি ছোটবেলা থেকে একদম যখন থেকে গান তো আগেই মানে আল্লাহ আমার কণ্ঠে দিয়েছিলেন, গাইতে পারতাম, হারমোনিয়াম বাজাতে পারতাম, বাট মানে একদম যাতে আমি ক্লাসিক্যাল সব ধরনের রাগ রাগিনী শিখি, সেটা আমার ওস্তাদজিদের কাছে আব্বাই নিয়ে গিয়েছিলেন চিটাগংয়ে, আমাদের শ্রদ্ধেয় রাখাল নন্দী বাবু এবং ঢাকায় সঞ্জীব কুমার দে। এছাড়া আমি আরো অনেকের কাছে শিখেছি। তো আমি এই জন্য বলছি যে বাবা মা না হলে আমার মনে হয় কোনোদিনই আমার গানও করা হতো না। আর এই যে ঈদের কথা হচ্ছে, ঈদে আমি খুব মিস করছি, ওরা যখন বলছিল আন্টিকে নিয়ে মার্কেটে যায়, আমি আমার ফ্যামিলিতে ছিলাম, আমি আর আম্মা ওর মতোই, যে আমরা বাজার করতে যাওয়া, তারপরে কি লাগবে, আমরা নিউ মার্কেটে বাজার করতে যেতাম তখন, ঈদের সব মশলাপাতি সব কিছু
বাজার করে নিয়ে আসা। সেই ছোটবেলা থেকে কিন্তু আমি আম্মার সাথে ঘুরে ঘুরে এগুলো এবং নিশ্চয়ই শিখেছি। খুব দ্রুত চিনিও গেছেন সেগুলো, হ্যাঁ, রান্নাবাড়ায় কোনটা কি লাগে। আমার খুব ভাল লাগতো, এখনো আমি ওরকমই আছি, আমি এত বাজার করতে ভালোবাসি। আমিও এমনিতে আমি নিশ্চয়ই আমিও মাকে খুব পছন্দ। মিস করেন না? ভীষণ কথাই মিস বোঝা। করি, কারণ আমার মা একটা অন্যরকম মানুষ ছিলেন, ওনার রান্না এত মজা ছিল। আর আব্বাও খুব ভালো রাঁধতে পারতেন, ব্যবসা তো করতেনই, শৌখিন মানুষ ছিলেন তার মানে উনি। তার হবি ছিল রান্না করা। আব্বাও খুব বাজার করতে পছন্দ করতেন, আর আম্মা খুব রাঁধতে, আমাদেরকে সবাইকে খাওয়াতে খুব পছন্দ করতেন। আমাদের বাসায় প্রতিদিনই মানে মেহমান লেগেই থাকতো, আমাদের নিজের যে বাড়িতে আমরা যখন ছিলাম। আর এত দারুণ রান্না, আমি মনে হয় মানে আমার মনে হয় কি যে আমি যদি সেখানে কি আপু এরকম হতো যে আড্ডা হতো, দারুণ সব রান্না করে আম্মু টেবিল ভরাতো এবং বাবা সব অতিথিদের নিয়ে আসে, খাওয়া দাওয়ার পরে হ্যাঁ, ওটা তো বলতো, হতোই, মামিনু মজার এখন একটা গান ব্যাপার শোনাও, এটা না, কি হতো? মজার একটা ব্যাপার হতো, তুমি শুধু ঘুরে ফিরে আমাকে গান গাওয়াচ্ছ না। আচ্ছা গাইবো, মজার কথা হলো আম্মা রান্না করে প্রথমে একটা বাটিতে একটু আমাকে দিয়ে বলতো, দেখ তো কেমন হয়েছে। ও আচ্ছা, এটা আমি কখনো ভুলি না, বিকজ এই যে মানে ভালো চেখে চেখে দেখতে হতো। এই যে ভালো টেস্টটা আমার মধ্যে রয়ে গেছে, সো আমি আসলে ভালো রান্না পছন্দ করি। এবং রান্নার সমস্তরও বটে। অবশ্যই, তুমি জানো না এই করোনার মধ্যে আমি শুধু প্রতিদিন রান্না দেখতাম, মানুষ নাটক দেখে, মুভি দেখে, আমি একটার পর একটা রান্না দেখে যাচ্ছি, বিকজ তবে আমি এই জায়গাটা কিন্তু আপু আসলেও আমাদের এই যে প্রযুক্তির জন্য এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ভিতরে একটা আগ্রহ তৈরি করেছে। অনেকেই কিন্তু সেই জায়গায় রন্ধনশিল্পী ছেলেরাও হিসেবে রান্না পরিচিত, করে হ্যাঁ ইদানিং। পরিচিত হয়েছে। ওরা তো আগে হয়তো জানতে পারতো না, এখন হ্যাঁ, তো জেনে যাচ্ছে জেনে যাচ্ছে। কিভাবে কিভাবে রান্নাটা করে। ঠিক তাই। ছেলেরা তো- কিন্তু এখন অনেক ভালো রান্না হ্যাঁ, করে। একদম। আর আরেকটা কথা বলি, এবং আমার মিনু আপু মেয়ে সেই ভালো রান্নার গল্প, খালামণি প্রমা আপু সবার রান্নার গল্প শুনে পরন্ত এই তোমার কি মন মানে খারাপ দিনের হচ্ছে? পরে না, মন কেন, খারাপ তুমি হচ্ছে কি না। ভালো রাঁধো আমার না? আমি ভালো রাঁধি, কিন্তু অন্যদেরটা শুনলে না আমার মনে হয় একটু আমি খেয়ে বুঝতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমরা শুনবো, রান্না সেই করে রান্নার দেখাবো। আমি টিপস হ্যাঁ, নিব। তাদের দেখে হ্যাঁ খাওয়াতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, আড্ডা থেকে মন তো যায় না, কিন্তু সেই যে বেরসিক বিরতি বলে যাও যাও তাড়াতাড়ি, আমি যাচ্ছি, আপনারা কোথাও যাবে না, থাকুন আমাদের সাথে, এক্ষুনি ফিরবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। চলছে ঈদের খুশি আনন্দ, আপনাদের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর সেই ঈদের আনন্দ আপনারাও আপনাদের আশেপাশে থাকা সুবিধা বঞ্চিত মানুষ তাদের সাথে ভাগ করে নেবেন, সেটা আমরা বিশ্বাস করি। আর জানি যে ঈদে অনেক চাওয়া পাওয়া, এক একজন এক এক রকমভাবে আপনার চাওয়া পাওয়া বায়নাগুলো পূরণ করেন। কারোর থাকে ঈদে সালামি পাওয়া, সেটা কি রোজার ঈদ কিংবা কোরবানির ঈদ। এবার কত পেয়েছেন আমরা শুনবেন না, আমাদেরকে জানাবেন না, তো যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর এর মধ্যে অনেক বন্ধুরা যুক্ত হয়েছে। আজকে বেশ কদিন পরে আমাদের নাজনীন আক্তার মুন্নিয়া আপুকে পেয়েছি, আপু যুক্ত হয়েছে, অনেক শুভেচ্ছা। এবং দেখতে পাচ্ছি ইভা ফারহানা, নার্গিস আপু, হাসিনা আপু, সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের শাহনারা জাকির, পারুল আপু যুক্ত হয়েছেন, আনোয়ারা, প্রভাতী আপু যুক্ত হয়েছেন, রাহাতারা, স্মৃতি আপু যুক্ত হয়েছেন। ঈদ মুবারক সবাইকে। এবং স্মৃতি আপু মনে হয় নতুন, তাই না? ও আমার পরিচিত ঈদ তো। মুবারক, তাই? বাহ, তাহলে তো অবশ্যই কথা বলবেন। তবে তার আগে আমি স্মৃতি আপুকে একটু কষ্ট দিব, আপু ফোনটাকে এই যে বাকি বন্ধুদের মতো এভাবে আড়াআড়ি করে সেট করবেন, তাহলে খুব সুন্দর করে আমরা আপনাকে আরো দেখতে এবং দেখাতে পারবো। আমি প্রথমেই শাহনারা জাকির, পারুল আপুর কাছেই যাব, কারণ আপু সুদূর অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছে, কোনো কারণে মিস করতে চায় না। আপা ঈদ মুবারক। ঈদ মোবারক। আপনার বিভিন্ন সময় আপনার সোশ্যাল মিডিয়ায় চোখ রেখে আমি দেখেছি যা, তাতে আপনি কোনোভাবে আসলে আপনার ওখানে সমস্ত কিছু দেখে মনে হয় না আপনি বাংলাদেশের বাইরে আছেন, যেভাবে সবাইকে নিয়ে আপনি উদযাপন করেন প্রতিটি মনে দিন। হচ্ছে না বাইরে আছি। হ্যাঁ,
তো সেই জায়গা থেকে ঈদের আনন্দটা এবার কিভাবে করলেন? এবং মেয়ের বান্ধবীরাই তো আপনার সব মানে বন্ধু, আলাদা আলাদা বন্ধু। এখন আর কি আমার বন্ধু বান্ধব মেয়ের, মেয়ের বন্ধু বান্ধব আমার, এরকম, ঠিক। যার জন্য বন্ধুর সংখ্যা অনেক বেশি, সেইবার সভাপতি অনেক বেশি। এবার ঈদে চাওয়া পাওয়া কতখানি পূরণ হলো? চাওয়া পাওয়া, ঈদের চাওয়া পাওয়াটা বলতে কি আমার পাওয়ার চেয়ে চাওয়াটাও বেশি না, মানে পাওয়াটাই বেশি। কিরকম যে আমি বন্ধু বান্ধবরা আসবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, হই হুল্লোড় হবে, একসঙ্গে আমরা কিছু খাবো আর খাওয়া দাওয়া করবো, এইরকম। এটা হলো আমার একেবারে ছোট সময় থেকে আমার নেশা। বন্ধু বান্ধবদের সঙ্গে যে মেলামেশা করেছি তা না, আমার বন্ধু বান্ধবদের সাথে সপ্তাহে একদিন হোক, মাসে একদিন হোক, আমার একটা গেট টুগেদার মতো হওয়া চাই। বাংলাদেশেও আমি এইভাবেই থেকে থাকি, এখানেও তাই। সেইখানে পাওলাপা পার্থক্যের জায়গা যদি জিজ্ঞেস করি, স্বাভাবিকভাবেই বাংলাদেশের অনেক আত্মীয় বন্ধু, তাদের সাথে দেখা হওয়া, ঈদে আনন্দ করা, কিন্তু প্রবাস জীবনে তো সেটা অনেক সময়ই হয়ে ওঠে না সব আত্মীয় বন্ধু। কিন্তু যখন এই যে এত বন্ধু পেয়েছেন, সেটা কি আপনার চাওয়ার থেকে এরকম যে পাওয়ার পূর্ণতাটা অনেক বেশি যাদেরকে পেয়েছেন? পূর্ণতা আমার অনেক বেশি, অনেক বেশি। আমার চাওয়ার চেয়ে পূর্ণতাটা অনেক বেশি। কেননা আমরা যখন একসঙ্গে আসছে, আমাদের একজন একজনকে বন্ধু আসছে, আমরা বুকের সঙ্গে বুক মেলাচ্ছি, এটাই তো আমার বিরাট পাওয়া আমার কাছে মনে হয়। খাওয়াটা পরের কথা, এবং আমাদের জন্য এটা বড় পাওয়া যে আপনি এই যে একটা বড় সময়ের পার্থক্য, তবু আমাদের সাথে যুক্ত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। অনেক ধন্যবাদ। ঠিক বলছো, ঠিক বলছো, যে আমি আজকে একদম ডিসাইডই করেছি যে না, আমি আজকে আমার নেক্সাসে যারা আসবে তাদের সাথে আমার দেখা হবে, এটা আমার বিরাট পাওয়া। অনেক ধন্যবাদ। এইটাই তো ঈদের চাপ, এইটাই। অনেক ধন্যবাদ পারুল আপা, ঈদের অনেক শুভেচ্ছা। আমার একদম ছোট বোনের মতো। আমার মনে হয় যে শুভেচ্ছা বিনিময় করে ফেলেন তাহলে। হ্যাঁ, ও আমার ছোট বোনের মতো। ওর বিয়ের সময় আমি ছিলাম, ওর হাজবেন্ড আমার হলো ছোট ভাইয়ের মতো ছিল, মানে আমাদের একটা অন্যরকম পরিবার ছিল। বাহ, ছোট পারুল আপা, তাহলে আপনি তো আমার খালামণি হয়ে গেলেন। কে আপু নামটা বলেন তো? শ্রদ্ধেয় মনি আজিজ আছেন আমাদের সাথে। ও বুঝতে পারেনি আমাকে। তাই নাকি? মনি ভাবে তো বলবা না তো তুমি, যে তুমি আমি তো এটাই বলছি, তুই কিছু আপনি বলছিস না কেন? স্ক্রিনে ছোট বলে খেয়াল করতে পারেনি তাহলে, কারণ ফোনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফোনে যুক্ত হয়েছে তো। আমি তো এটাই বলছি যে ও আমার অনেক আপন মানুষ, খুব ক্লোজ একটা আপন মানুষ, মানে কি আমার বোন। তার মানে খালামণি, এটা আপনার জন্য তো একটা চাওয়া যে খুব দেখা হলো, পাওয়া হয়ে গেল। এবং পারুল আপার জন্য তো বড় সারপ্রাইজ। আমি না জেনেই বসছি, আমি তো জানি না যে মনি আপু আসবে, বুঝছো না? ও জানে না মনি আপু আসবে কি না? কেমন লাগছে এখন? না, হ্যাঁ, আমি এখন জানছি। এখন কেমন লাগছে? আমি তো খালামণি বলবো এখন। কেন বাইরে থাকলে আমি ওর সাথে কথা বলি তো। মনি আপু তাকাও, অনেকটানি বসে যাওয়া। ভালো আছো? কত আনন্দ। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। বাইটা দেখেও ভালো লাগলো। আমরা তো দেখতে পাচ্ছি ওনাদেরকে বড়, ওনারা হয়তো আমাদেরকে ছোট দেখতে, ওরা দেখতে পাচ্ছে, ওরা ছোট। স্মৃতি আপু আমাদের নতুন বন্ধু, স্মৃতি আপুর কাছে একটু শুনি যে স্মৃতি আপু, ঈদে চাওয়া পাওয়া কি ছিল এবার? এখন তো বিবাহিত জীবনে মনে হয় বরের কাছে চাওয়া বেশি, না? হ্যাঁ, সেটা তো থাকেই। আমার বরের কাছে চাওয়া পাওয়া থাকলেও আমার পরিবারের মানুষ সবসময় আমার পাশে থাকে। কষ্ট হলো সত্যি, আমি কিন্তু হসপিটাল থেকে ফোন দিয়েছি, আমার ছোট বেবিটা সিক। ঈদটা আমাকে আসলে মডার্ন হসপিটালে কাটাতে হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে চাওয়া পাওয়া গুলো সবকিছু আমার কমপ্লিট বলবো এই কারণে, পরিবারের মানুষগুলোকে আমি পাশে পেয়েছি। এখানে যিনি প্রমা আজিজ বসে আছেন, উনি আমার ছোট মা, আমার আপন চাচি। সো আমি আই ক্যান্ট রেজিস্ট মাইসেলফ টু জয়েন ইন দ্য জুম মিটিং, কারণ হচ্ছে মানে শি ডিড এ লট, সত্যি কথা বলতে। এবং প্রত্যেকটা দিনই কিন্তু বেবিকে যেদিন হসপিটালে ভর্তি করা হয়, সারাদিন কিন্তু উনি আমার সাথে ছিলেন, ঠিক আছে, অসুস্থ শরীর নিয়েও। এবং সত্যি কথা বলতে মানে আই লাভ হার টু মাচ। আপু শুনে ভালো লাগছে। হ্যাঁ, আমাদের রাজ্যের গৌরব, মানে উনি সবকিছু ম্যানেজ করতেছেন, সেটার জন্য আসলে সত্যি মানে মিডিয়া বলেন, তারপর হচ্ছে গিয়ে নিজের মাকে বলেন, পরিবারকে বলেন, সবকিছু ম্যানেজ করে যাচ্ছেন। দ্যাটস হোয়াই স্যালুট টু হার রিয়েলি। আর আমার চাওয়া পাওয়ার কথা বলবো, ওই যে বললাম হসপিটালে থাকলেও আমার চাওয়া পাওয়া কমপ্লিট হচ্ছে, কারণ আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সেখানে চলে
আসছেন, সকালে রান্না করে আমার চাচি মানে আমার ছোট মা খাবার পাঠিয়ে দিয়েছেন, আম্মু ফুপি সবাই করেছেন। সো আমি বলবো যে মানে বেবিকে নিয়ে হসপিটালে থাকলেও আমার ঈদটা ওনাদের কারণে পরিপূর্ণ। এবং এটা বোধহয় বলেন আপু, চাওয়ার থেকে ওই যে পাওয়াটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। কারণ ওই যে একটা নিজের ইজম কাজ করে না, একটা ইজম। একে তো হচ্ছে নারী হিসেবে যখন কোনো নারীকে প্রশংসা করেন কেউ, সেটা সত্যি আমার কাছে মনে হয় যে সবার জন্য এটা এই প্রশংসা। তার মধ্যে সে আবার আমার বোন, আমার নিজের এলাকার, এটা আরো ভালো লাগছে। এবং সম্পর্কটা যেভাবে আপু বললেন, প্রমা আপু কিন্তু ঠিক মায়ের মতো। দুঃখিত আপু, অনেক ধন্যবাদ। আপনার এমন সিচুয়েশন আপনি যুক্ত হয়ে আমাদের আয়োজনে আমাদের আয়োজনকে অনেক ধন্য করেছেন। আমরা কথা বলবো, শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। দর্শক নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। ঈদে চাওয়া পাওয়া, এইবার ঈদে আপনার চাওয়া পাওয়া কতখানি পূরণ হয়েছে? এই যে আজকে ঈদের তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে কোথায় ঘুরতে গেলেন, কিংবা আদৌ ঘুরতে যাওয়া হয়নি নানা ব্যস্ততার কারণে, যা কিছুই হোক না কেন সব আমরা শুনতে চাই। কারণ নেক্সাস লেডিস ক্লাব হচ্ছে মন খুলে দ্বিধা ভুলে কথা বলার প্ল্যাটফর্ম। তাই এই 3 দিনে নানা ব্যস্ততায় যদি বেড়ানো নাও হয়ে যেয়ে থাকে, আমার মনে হয় লেডিস ক্লাবে বসে আড্ডা দিলে আপনার মনের সেই যে দুঃখ ভাবনা একদম উবে যাবে। তাই অবশ্যই যুক্ত হয়ে যান। আর অনেক বন্ধুরা এরই মধ্যে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। সোনিয়া আক্তার আপু, ওবায়দা খালামণি, রেবেকা আজম আপু যুক্ত হচ্ছেন। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, ঈদের ঈদ মুবারক। শুনবো, তবে তার আগে আবার স্টুডিওতে আসি। মিনু আপু, গান না শুনতে ভালো লাগছে না, না হলে আমার চাওয়া পাওয়া তো হচ্ছে না পূরণ। আমার মনে হয় খালামণিও নিশ্চয়ই চাইবে, তাই না আপু? প্রমা আপু সবাই আমার সাথে বলে দিই যে তুমি বললা যে তোমার চাওয়া পাওয়া গান না শুনলে পূরণ হচ্ছে না, আর তোমাদেরকে গান শোনাতে পারাটাই হলো আমার চাওয়া পাওয়া। এটা সত্যিই তাই, আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে যারা যুক্ত হলেন সবাইকে আমার ঈদ মোবারক জানাচ্ছি। আর নিশ্চয়ই যে যেখান থেকে যুক্ত হয়েছেন খুব ভালো আছেন। আমি সুবর্ণা একটু আগে আমার কাছ থেকে দেশের গানটাই শুনতে চেয়েছিল, তো আমি গাইনি, দেশের গানটাই গাই না, সবাই যেহেতু জানে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দিনা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দিনা। অসাধারণ আপু, যখনই শুনি তোমার কণ্ঠে গান পছন্দ, মিনু আন্টি স্পেশালি যখন এটা গায় আমার খুব 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 ভালো লাগে। আজকেও তাই। থ্যাংক ইউ। অনেক কৃতজ্ঞতা। আমাদের চাওয়া পাওয়া, আমার মনে হয় বন্ধু যারা জুমে আছে, আমাদের দর্শক যারা চোখ রেখেছে, তাদের চাওয়া পাওয়ার কিন্তু অনেকটা পূরণ হয়েছে এবার। সো সেখান থেকে আমি মণি খালামণির কাছে আসতে চাই যে খালামণি, জীবনে চাওয়া পাওয়ার তো শেষ নেই, এবং আপনার যেমন একটা বর্ণাঢ্য জীবন, যে ব্যক্তিটি আপনার জীবন সঙ্গী, তার দারুণ অসাধারণ একটা মানে ক্যারিয়ার বলি, তিনি মানুষ হিসেবেও কিন্তু ভীষণ দারুণ অসাধারণ। সেইখান থেকে আসলে চাওয়া পাওয়ার কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, অনেক সময় হয় না যে আমরা হিসেব নিকেশ করি কিন্তু কখনো কখনো, যে আসলে কি চেয়েছিলাম, কি পেলাম, কতখানি পূরণ হলো, কখনো কখনো কি এরকম হিসেব হয়? মনে মনে পিছের দিকে যে আমার কিছু কথা বলতে হবে, জি, কারণ আমি দীর্ঘ 18 বছর কনসার্ন ওমেন ফর ফ্যামিলি প্ল্যানিং
আমেরিকান ফার্মে চাকরি করতাম। তারপরে ওখান থেকে তোমার বিয়ে হয়ে পরে 1 বছর পর চাকরি ছেড়ে দিলাম, অ্যাডকমে ঢুকলাম 5 বছর। অ্যাডকম থেকেও ওখানে মডেল কালেকশনে ছিলাম, ওখান থেকেও ছেড়ে দিলাম, দিয়ে আমার নিজের একটা প্রোডাকশন হাউস দিলাম। দিয়ে আমি বললাম যে আর চাকরি আর ভাল লাগছে না, এই সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে চাকরি করা। তখন তো সময় ছিল অন্যরকম, তখন কোনো ছিল না, ওদের জন্য টেবিলে সব খাবার টাবার রেখে চলে যেতাম, ওরা স্কুল থেকে এসে খেতে হতো। তো এখনকার সময় তো কি অবস্থা, কি এরকম চিন্তা, তখনকার সময় এত ছিল না। পাশের বাড়ির কারোর সাথে ছোট মেয়েটা স্কুলে চলে যেত, তারপরে প্রমাকে উদয়ন থেকে যে ওর মামা নিয়ে আসতো, বাবু মামা, যে তখন আদেশ ছিল রেডিওতে, আর তো খুবই মানে একটা ইয়ের মধ্যে ছিলাম। তারপরে এই ছোটবেলার মানে ওই তুমি পিছন থেকে আমারটা টানতে গেলে আমার এইসব গল্প আগে বেরিয়ে আসবে। তো এই গল্প শেষ করে এখন আমি মানে একটু নিস্তার নিয়েছি, নিস্তার নিয়ে একটু অসুস্থ হয়ে গেলাম। না, আপনি খুব শিগগিরই নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। তবে এই যে আসলে দেখেন, একদিকে আপনার অভিনয়ের ক্যারিয়ার, একদিকে যেটা আপনি প্রফেশনালি আবার একটা চাকরি করতেন, সেটা আবার পরিবারে একেবারে যাকে বলে শক্ত লাঠি হয়ে সন্তানদের মানুষ করা, এবং প্রত্যেকেই প্রমা আপু, ইশিকা আপু পড়ালেখা একদিকে যেমন মিডিয়াতে কাজ করেছে, আবার সাথে সাথে পড়ালেখাও কিন্তু ভীষণভাবে ভালো করেছে। ওরা পড়তো, ম্যাট্রিক পরীক্ষা দিবে, ওরা পড়ছে, আমি যারা কিন্তু আমি মানে যার অবস্থা আছে ওরা পড়াশোনা করছে, মানে এরকম ভাবে আর কি চলে গেছে আগের দিনগুলো আর কি। তো সেই জায়গা থেকে মনে হয় যে হ্যাঁ, এক জীবনে মা হিসেবে, মানুষ হিসেবে চাওয়া পাওয়া সব পূরণ হয়েছে, কিছু কিছু হয়েছে। তবে সেখানে ঈদের কথা যদি বলি, স্পেশালি এমন কোনো ঈদের স্মৃতি যেখানে আপনি হয়তো ভাবেননি, কিন্তু সুন্দর করে আমাদের শ্রদ্ধেয় এম এ আজিজ, আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা, তিনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু তারপরেও এমন কোনো একটা সারপ্রাইজ দিয়ে আপনাকে চমকে দিয়েছে, মনে পড়ে এরকম কোনো কিছু? আজকে শেয়ার করেন তাহলে আমাদের সাথে। আব্দুল আজিজ কি দিয়েছে আমার মনেই নাই। এই যে পাশে একটা বড় উপহার আপু, এইটাই, তাই তো আমাকে যে কি উপহার দিয়েছে আজ সেটা মনে নেই। এখন তো মানুষের উপহার খুঁজে ডায়মন্ড দিল কিনা, দিল কিনা, এইসব উপহার খুঁজে। আমরা তো এখনকার যুগে হ্যাঁ বাহ্যিক এবং দেখানোটা একটু বেশি, ওটাই দেওয়া। কিন্তু আম্মা যেটা বলতে চাচ্ছে, আমি যেটা মনে করি যে অ্যাকচুয়ালি এই বাইরে দেখানো বিষয়গুলো না, দিয়েছেন যেটা, এটা ওনার কাছে আছে, ওনার অন্তরে আছে, ভিতরে আছে, যেটা পেয়ে উনি হ্যাপি। কিন্তু ওই যে ফেসবুকে যে আমরা ছবি তুলবো, একটু সেলফি, ওই জিনিসগুলো না। ওই সবচেয়ে মজা, আব্বুর কোনো ফেসবুক নাই, আমার আছে। তোমার আঙ্কেল তো ওই বোতাম ফোন নিয়ে চলে, আমি তো সারাদিন খোটা দিয়ে এই ফোন নিয়ে। তোমার তো এই ফোন নাই, তুমি এটা বুঝবে না। তো আমার ফোনের যে তুমি বুঝবে না, তোমার ফোন নাই। আব্বুকে আমরা যখন ছোট ছিলাম তখন উনি মালয়েশিয়া থেকে ট্রেনিং নিয়ে আসছিলেন এডিটিং, ভিজুয়াল বিভিন্ন জিনিসের উপরে। হ্যাঁ, তখন সরকারি ট্রেনিং নিয়ে আসছিলেন, আর ওখানে এডিটিং এগুলো সব কিছুই ওখানে ভিজুয়াল। এখন আম্মা এখন বলে যে আমাকে সেদিন আম্মা খুব কমপ্লেন করছে, আমি একটা গান এডিট করছি, তোর আব্বা এসে আমাকে ডিস্টার্ব করছে। মানে উনি এডিটিং করছে, আব্বু সিরিয়াসলি, আমি মনে মনে বললাম আম্মা সিরিয়াসলি, আব্বু ডিস্টার্ব করছে ওনাকে। তার মানে একটু কিন্তু এখানে ওই যে পিঞ্চ করাও হয়ে গেল না বাবাকে। বা দারুণ, এই ছোট ছোট ব্যাপারগুলোই কিন্তু আসলে পরিবার বলি বা দাম্পত্য জীবনের কথা যদি বলি, কারণ আমি অনেকদিন ম্যারিড, এই ছোট ছোট ব্যাপারগুলোই বোধহয় সম্পর্ককে সুন্দর রাখে, আনন্দময় করে রাখে। মিনু আপা, আপনি বলছিলেন কন্যাকে ঘিরেই আপনার এখন ঈদের যত আনন্দ, সো কন্যার তার মানে অনেক আবদার থাকে, এবং তাকে নিয়ে ঈদ কিভাবে করবেন আপনারও পরিকল্পনা থাকে? আমার মেয়ে যা চায় সেটাই এখন আমার চাওয়া, কারণ আমার তো আসলে পৃথিবীতে ওই আছে, আর তো কেউ নেই, সবাই চলে গেছেন। আমার সময়টা কাটে ওর সাথে, ওর বাবার কিছু কিছু স্মৃতি, পুরনো অ্যালবাম ঘেটে অনেক ছবি বের করে মাঝে মাঝে পোস্ট দেয়া,
তখনও খুব খুশি হয় যে আব্বু আম্মু ওখানে গিয়েছিল। মানে বাচ্চারা তো আসলে আনন্দটা নিয়েই ও তো খুব কম সময়ে সবাইকে হারাবে। আমি তো না হয় ছোটবেলা থেকে অনেকটা সময় বাবা মার সাথে ছিলাম, ভাই বোনের সাথে ছিলাম। আমার হাজব্যান্ডও 4 বছর চলে গেছেন, তো ওনার তো অজস্র গান আছে। তো ওনার যে গান সবচেয়ে বড় বিখ্যাত গান যে মাটির বুকে তার সুর করা, সো এই গানটা দিয়েই তো সে সারা পৃথিবীতে যত বাংলাদেশি মানুষ আছেন তাদের কাছে উনি অনেক বেশি প্রিয়। তো আমার মেয়ের কাছে তো বাবা হিসেবে আমাদের গল্পটা সময়টা কাটে কিভাবে, যে নানু কি করতো, নানা কি করতো, বা বাবা কি করতো, মানে কোনো কিছুর সাথে ওর যখন আমি সাদৃশ্য পেয়ে যাই তখন বলি এটা না তোমার বাবা করতো, তোমার মধ্যে এটা আছে। হ্যাঁ, সো আমাদের কিন্তু একটা দিনও যায় না যে আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা ওর বাবাকে বিশেষ করে, আর আমার তো যাই না, কারণ আমি তো অনেক ছোটবেলায় বিয়ে করেছি। উনি আমার চেয়ে একটু সিনিয়র ছিলেন, বাট সে অনেক চাইল্ডিশ ছিলেন। সো আমার মেয়েটার সাথে এইসব স্মৃতিচারণ। আরেকটা স্পেশাল ব্যাপার হলো ও খুব গান পাগলা, গান করবে না বাট সারাদিন মনে ঘুম থেকে উঠে চা বা কফি যাই হোক নিয়ে ওর প্রথম কাজটা হলো ড্রয়িং রুমে আমার একটা সাউন্ড সিস্টেম আছে, ওটাতে ও ব্লুটুথে ওর প্রিয় প্রিয় গানগুলো শুনবে। সারাদিনে মনে হয় ও 8-9 ঘন্টা গানই শোনে, কিন্তু গান করে না। আমি যদি বলি আম্মু তুমি এত গান শুনো, এইরকম গান শুনলে তো একজন বিশাল শিল্পী হয়ে যাওয়ার কথা। না না না, আমি গানটাকে এনজয় করি, মিউজিক আমি এনজয় করবো, বাট সে তোমার মতো প্রফেসর হতে চায় আর কি। সে লেখাপড়া মানে প্রতি তার অনেক বেশি ঝোঁক। এখন তো আমাদের সবার পক্ষ থেকে অনেক শুভকামনা। আপু, আপনার কথার ভিতর থেকে আমার একটা ব্যাপার খুব ভালো লাগলো, যে আপনি আপনার কন্যাকে যে পারিবারিক আমরা বলি না যে সম্পর্কগুলো এবং যে আমাদের সোশ্যাল ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, সেগুলো দিয়ে একটু একটু করে বড় করছেন। এবং যেটা আমার মনে হয়, কেন যদি আমার শ্রদ্ধেয় খালামণি আপনিও মনে হয় একমত হবেন, যে এই যে আপনারা যখন অভিনয় করেছেন বাংলাদেশের নাটক চলচ্চিত্রে, আমাদের যে পারিবারিক সম্পর্কগুলো, সামাজিক সম্পর্ক, আমাদের আশেপাশের প্রতিবেশী, এইসব চরিত্রগুলো থাকতো, এবং সেটা নিয়ে কত রকমের দারুণ সব চরিত্র অভিনয় করার মতো আমাদের ইন্ডাস্ট্রিতে শিল্পীরা ছিলেন যারা চরিত্র অভিনেতা। আজকাল কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় যে কেন জানি কোথায়, আপা আপনিও দেখেন, প্রমা আপাও, যে নাটক সিনেমা দু জায়গাতেই চরিত্র কমে গেছে, এবং চরিত্র অভিনেতাও কিন্তু আমাদের খুব কমে গেছে, তাই না? আমরা এই ব্যাপারটি নিয়ে শুনবো, তবে তার আগে আবারও বিরতির যেহেতু সময় হয়েছে, আমরা একজন বন্ধুর কাছে শুনে বিরতিতে যাব। এর মধ্যে দেখতে পাচ্ছি রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছে। ঈদের অনেক শুভেচ্ছা। আমরা একটু মুন্নি আপুর কাছে শুনি। মুন্নি আপু, ঈদ মোবারক। ঈদে তুমি তো ভীষণ ঘর গোছাতে পছন্দ করো, প্রমাপু বলছিলেন যে তিনিও ঘর গোছাতে খুব পছন্দ করেন। সো এইবার ঈদে আসলে কিভাবে ঘর গোছালে, বা ঈদে চাওয়া পাওয়ার পূরণটা কতখানি হলো, কিভাবে করলে পূরণ? আমি আগে বলে নি, তুমি মানে বললা না যে আমি অনেকদিন পরে, আমি আসলে সময় পাই না। আমি সোম বৃহস্পতিবার সহ সপ্তাহে প্রায় দিনই রোজা রাখি, তো ওই বিকালবেলা ইফতারি করা, ইফতারি বানানো, নামাজ পড়া, আবার সবকিছু মিলে না জুমে ঢুকতে পারি না। তবে আজকে ঢুকলাম, যেহেতু রোজা নাই, আমি আজকে ঢুকতেই হবে, যার কারণে অনেকদিন পর ঢুকা হলো। আমার ঈদ হচ্ছে, এখন আমার ঈদ বলে কিছুই নাই, আমার আসলে জীবনে চাওয়া পাওয়া সবকিছু শেষ। এখন আর চাওয়া পাওয়া কিছু নাই, যেটা পরকালের জন্য চাওয়া পাওয়া, এই কালের জন্য না আপু, জীবন তো আসলে মুন্নি আপু, আমি জানি তোমার মনের কষ্টটা, এই জন্য আমি থামিয়ে দিচ্ছি, তোমাকে বলতেই দিচ্ছি না এই কথাগুলো। তোমার জীবনের সব থেকে বড় স্বপ্ন, বা তোমার জীবনের একান্ত যে স্বপ্নগুলো মেয়েকে নিয়ে তুমি দেখেছিলে, সেটা মেয়ে চলে যাওয়ার সাথে সাথে অবশ্যই তোমার মনে কত কষ্টের দাগ থাকে, কিন্তু এখনো তোমার পুত্রটি আছেন, ভাইয়া আছেন, তাদের জন্য তাদেরকে ঘিরে স্বপ্ন দেখতে হবে এবং বাঁচতে হবে। এবং আমাদের জন্য তুমি আমাদের অনেক প্রিয় আপু,
আমরা চাই যে তুমি আনন্দে থাকো, জীবনের এই কষ্ট কখনো ভোলার না, কিন্তু তবু নতুন করে চাইতে হবে এবং জীবনে চাওয়া পাওয়া পূরণের জন্য তোমার সন্তান তো আছে। অবশ্যই অবশ্যই তুমি সব সময় সুস্থ থাকো, আনন্দে থাকো এবং দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। অবশ্যই আপু, অনেক শুভকামনা। দর্শক, জীবনের চাওয়া পাওয়া সেটা আসলে কখনো বোধহয় শেষ হয়ে যায় না। কোনো একটা জায়গায় যদি আমাদের অপূর্ণতা তৈরিও হয়, সেখান থেকেই আবার পূর্ণতা পাওয়ার জন্য আমরা সামনে এগিয়ে যাই, আমরা আবার স্বপ্ন দেখি। আর আমরা স্বপ্ন দেখি সবসময় নেক্সাস লেডিস ক্লাব যত দূর বাংলা ভাষা তত দূর ছড়িয়ে যাবে, যত দূর বাঙালি নারী তত দূর থাকবে এই লেডিস ক্লাবের ভালোবাসা। তাই আপনারা থাকুন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ, ঈদ মোবারক। এবং নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য বারবার যেমন আমন্ত্রণ জানাই, আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর আমাদের চাওয়া পাওয়া এটুকুই যে আমাদের নারী বন্ধু যারা, তারা যুক্ত হবেন এবং তাদের মনের কথাগুলো দ্বিধা ভুলে বলবেন আমাদের সাথে, কারণ শেয়ার করাটাই তো আসলে কেয়ার করা। আর নেক্সাস লেডিস ক্লাব এখন 35,000-এরও বেশি নারীর এক অবিচ্ছেদ্য বন্ধনের এক পরিবার। সেই পরিবারে আপনারা অবশ্যই মন খুলে কথা বলবেন, তাই অবশ্যই যুক্ত হয়ে যান। আর আমাদের প্রিয় বন্ধু, সম্মানিত অতিথিরা আছেন, তাদের কাছে যদি আপনাদের জানার থাকে সেটা নিয়েও, প্রশ্ন নিয়েও যুক্ত হতে পারেন। আর আমরা শুনছি, ভীষণভাবে ভালো লাগছে। আবার একটু জুমে শুনবো বন্ধুদের কাছে। আমরা একটু আনোয়ারা প্রভাতী আপুর কাছে শুনি। আপু, ঈদে চাওয়া পাওয়া, ঈদের চাওয়া পাওয়া এখনকার এই সময়ে এসে কি বা কেমন? ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। সবাই ভালো আছেন? আজকের ওয়েদারটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আসলে আরাম আরাম, খুব ঠিক আরাম আরাম। কি আপু, ঈদের চাওয়া পাওয়া আসলে সবারই তো মানে অনেক রকমের চাওয়া পাওয়া থাকে, আমাদের চাওয়া পাওয়াটা আসলে কোনো শেষ নাই। আমার চাওয়া পাওয়া যেটা হচ্ছে ঈদের, সেটা হচ্ছে সবার আগে ঘরটাকে খুব সুন্দর করে গোছানো, কারণ আমি মানে ঘর গোছাতে খুব পছন্দ করি। এটা হচ্ছে ঈদের দিনে সবার মানে সবচেয়ে বেশি পছন্দের এটা। তারপরে হচ্ছে খাবার দাবার নিয়ে কাজ করি, মজার মজার খাবার খাওয়াতে সবাইকে ভালো লাগে, সবাই আমার খাবারটা খাবে, তারপরে বলবে খুব মজা হয়েছে, এটা শুনতে ভালো লাগে। আর যেটা চাওয়া পাওয়া, এখন তো শ্বশুরবাড়িতে ঈদ করা হয় বেশি, বাবা মার সাথে আর ঈদ করা হচ্ছে না ঠিকভাবে, তো ওটা একটা চাওয়া পাওয়া থেকে যায় যে মা বাবার সাথে যদি রেগুলারই করা যেত ভালো লাগতো। করার নাই, সব দিকে ব্যালেন্স করতে হয় আসলে। না হলেও ঈদের পরে গিয়ে বাবা মার সাথে ঈদের আনন্দ শেয়ার করবেন। বাহ, তাহলেই তো হয়ে গেল, ঈদ তো 3 দিন। রাইট। সো অনেক আনন্দ করবেন। আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাবেন আপনার বাবা মা পরিবারের সকলের জন্য। অনেক ধন্যবাদ। হাসিনা আপু, ও হাসিনা, হাসিনা আপু, তুমি তো সবার জন্য করো, আমি যেমনটি জানি, সবার জন্য কে কোনটা পছন্দ করে বুঝে বুঝে উপহার কেনো, রান্না বাড়া করো, সেখানে তোমার চাওয়া পাওয়া পূরণ কিভাবে হয় বলো তো? শুভ সন্ধ্যা, সবাইকে অনেক ধন্যবাদ। আমার চাওয়া পাওয়া পূরণ মনে করো সবাই করে একটু একটু করে, বিশেষ করে বাচ্চারা এখন যখন ওরা বড় হয়েছে, যেমন ওরা একটা পছন্দ করা, ওদের নিজেদের পছন্দ করা বা আমি কিরকম পড়তে পছন্দ করি ওটাও তো খেয়াল করে। দেখা গেছে যে ওরকম একটা ড্রেস কিনে দেয় কিংবা একটা কিছু করে নিয়ে আসলো, ওইটার চেয়ে বড় চাওয়া পাওয়া তো আর কোনো কিছু না, ওইটাই সবচেয়ে বড় আনন্দ। একদম। আর সেইখানে হাসিনা আপু, এই যে লাস্ট দেখো 3 বছর, মানে 3টা ঈদ আমরা পেয়েছি, হ্যাঁ 3 বছর পূরণ না হলেও 3টা ঈদ আমরা পেয়েছি। নেক্সাস লেডিস ক্লাব কি চাওয়া পাওয়া কিছুটা পূরণ করতে পেরেছে প্রিয় শিল্পী, প্রিয় মানুষদের? এই যে এখন হচ্ছে ঈদ উপলক্ষে বিশেষ করে বলবো, এই যে বিকেল বেলা নারীদের দারুণ একটা মনের চাওয়া পাওয়া পূরণ হয় এখানে বসে। আজকে যে 3টা গেস্ট আছে তাদের মধ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে আলমারা মিনু আপুর কাছে, সবচেয়ে প্রিয় 3টা গান ওনার আমার ভালো লাগে, যেটা কে যাসরে বাটির গান বাইয়া, রাজপ্রাসাদের সুখ, আরেকটা হচ্ছে সোনা দানা দামি গহনা। এই 3টা গানের যে কোনো একটা গান
আর হচ্ছে প্রমা আজিজ আপুর একটা দেখছিলাম, যুবরাজ, দারুণ অভিনয়। আর মনি আজিজ আপুর হচ্ছে ইডিয়েট নাটকটা অসাধারণ, মনে আছে। অনেক ধন্যবাদ হাসিনা আপু। হাসিনা আপু জানো ওনারা কিন্তু আমার রাজশাহীর গৌরব, আমারই বললাম, আমাদের বাংলাদেশের গৌরব সবাই। মিনু আপু আবার তুমি ভেবো না যে বারবার আমি রাজশাহী বলছি, মানে তোমার প্রতি আমার ভালোবাসা। আমাকে তো তুমি সারা বাংলাদেশের ফ্ল্যাগ বানিয়ে দিয়েছো, একদম এই যে আমি সবুজ শাড়ি পরে। ঠিক তাই, তুমি তো বাংলার সুর, বাংলার সংস্কৃতিকে সারা বিশ্বময়। হিংসা হচ্ছিল যে তোমরা যখন গল্প করছিলে একটু একটু হিংসা হচ্ছিল, বাট ভালোও লাগছিল। আমরা মিষ্টি আম খাইয়ে দিব না গল্প, মানে আমি তো সবসময় রাজশাহীর আম গিফট পাই, আমরা আরো বেশি বেশি করে আরো খাইয়ে দেব। সত্যি খুব ভালো লাগছে। নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা মানে এরকম খুনসুটি মজা। আজকে তাই হচ্ছে। এর মধ্যে আজকে আমাদের দেশের বাড়ির মেয়েটি সোনিয়া আক্তার কেন এরকম গালে হাত দিয়ে আছো গো? কি হয়েছে তোমার কন্যা? ও আচ্ছা, এত সুন্দর একটা ড্রেস পরে। ঈদ মোবারক। সো ঈদের চা পাওয়া, তুমি তো সবাইকে মজার মজার খাবার খাইয়ে খুব ডেফিনেটলি খুশি করো, আবার উপহারও দাও। তোমার পছন্দের যা কিছু, আর সেটা আসলে কিভাবে পূরণ হয়? কে দেয়? কে পূরণ করতে চেষ্টা করে? আমার চাওয়া পাওয়া তো আমার হাজবেন্ডের সব পূরণ করে, আর এখন নেক্সাস টেলিভিশন করে। যেমন এখন নেক্সাসের বন্ধুরা অনেক ধন্যবাদ। তবে শোনো, বরকে কখনো বলতে নাই সোনিয়া আপু। হ্যাঁ, এখানে খালামণিও আছে, তারপর মিনু আপু আছে, বলবো প্রমা আপু। বরকে সবসময় বলতে নাই যে সে তো সব পূরণ করে দেয়, বুঝছো? তখন বুঝছো, টাইট দিয়ে রাখতে হবে যে না তুমি কিন্তু এটা দাওনি, ওইটা করনি। দুষ্টুমি করলাম আপু। এটা অনেকটাই করে, নেক্সাস টেলিভিশন অনেক চাওয়া পাওয়া পূরণ করে দেয়, অনেক অনেক আনন্দের। আমরা চেষ্টা করি সব সময় চাওয়া পাওয়া একটা নির্দিষ্ট টাইমের পরে, তাই না? রাইট। এবং এটা আমরা সব সময় চেষ্টা করি। নেক্সাস টেলিভিশনেরই আসলে মূল ভাবনার জায়গাটাই যে আমাদের দেশের যারা নারী আছেন, বিভিন্ন শ্রেণী পেশার নারী, সাধারণ অসাধারণ, সকলের কথা মাথায় রেখে কিন্তু নেক্সাস টেলিভিশনের যাত্রা শুরু। এবং এটা সব সময় আমাদের প্রায়োরিটিতে থাকে, আমরা যেন নারীদের চাওয়া পাওয়া পূরণ করতে পারি। অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। সেখানে মনি আজিজ খালামনির কাছে আবার আসতে চাই। যে চাওয়া পাওয়ার কথা যখন বলছি, আমাদের বাংলাদেশের নারীদের এখনকার চলা যতখানি সহজ হয়েছে, অভিনয় করা বলি, একটা চ্যালেঞ্জিং প্রফেশনে কাজ করা বলি, সেটা কিন্তু আগে খুব সহজ ছিল না। আপনি যখন অভিনয় করেছেন তখন কিন্তু এতটা সহজভাবে কেউ থিয়েটার করবে, থিয়েটার দেখতেও যাবে নারীরা, সেই সুযোগটাও ছিল না। সেখানে ওই পরিবেশে থেকে আপনি অভিনয় করেছেন, এমন একজন জীবনসঙ্গী পেয়েছেন যিনি নিজে অভিনেতা এবং পছন্দ করেন আপনি অভিনয় করবেন। জীবনসঙ্গী পেয়েছি অভিনেতা, কিন্তু আমি কোনো থিয়েটার, কোনো স্টেজে অভিনয় করিনি। কিন্তু আমি বিটিভিতে করতাম। জি। আর প্রমাণা নাটক করতে গেলে সাথে আমি যাবই, কারণ যে কোথায় ব্যাগটা রাখলো, কোথায় ইটা রাখলো, কোথায়, এত বড় হওয়ার পরেও মায়ের স্নেহটা, সুবিধাটা হয়েছে। সুবিধা, এক পরিবারের মধ্যে আমরা সবাই শিল্পী, তো কাজ করতে বোঝাপড়াটা। হ্যাঁ, আমি হয়তো রাত্রে 12টার সময় আসলাম, কোনো সমস্যা নেই, আব্বু কিছু বলছেন, আম্মু কিছু বলছেন, কারণ জানে। আব্বু 2টার সময় আসলো, সেটাও কিছু বলছে না, আম্মা আসলো, সেটাও কিছু বলছে না। তো এই জিনিসটা বোঝাপড়া, এটা অনেক বড়। এটাও আমাদের মধ্যে কোনোদিনই ছিল না। আমি হলো নাটক করতে গেছি, 2টা আড়াইটা বেজে গেছে, তোমার আঙ্কেল বসে আছে, বসে আছে, আমি ফোন দিচ্ছি যে আসছি, আমি গাড়িতে আছি, এতে আছি, এটা কোনো প্রবলেম নেই। মানে এই জিনিসটা যে কোথায় আছে, আর এখনকার যে অবস্থা, এটা বলে আর বোঝানো যাবে না, বা মানে নানা রকমের আসলে গ্যাপগুলো সম্পর্কে, যে আস্থা বা বিশ্বাসের জায়গাটাই বোধহয় আপনি মেন করেছেন। আমি তখনই যে ভ্যালুজের কথা আমরা শেষ পার্টে সেই বিষয়ে শুনতে চেষ্টা করব। আবার একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, যাই আবার ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরবো। আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। ঈদে চাওয়া পাওয়া বিষয় নিয়ে আজ আমরা আড্ডা দিচ্ছি এবং বন্ধুদের কাছ থেকে শুনেছি, আমাদের সম্মানিত অতিথিদের কাছে। এখনও যেসব বন্ধুরা যুক্ত হয়ে আমাদের সাথে আপনার মনের কথা শেয়ার করতে চান, দেরি করবেন না, চলে আসেন জুমে। আর তখন খালামণি যে প্রথমে একটি কথা এসেছিল যে আপুর অভিনয়ের সাথে যুক্ত হওয়া, এবং আমরা জানি যে একদম ছোট বয়স থেকে প্রমা আপু অভিনয় করেছেন এবং আমাদের যেই বাংলাদেশের আসলে টেলিভিশনের নাটকের যে ইন্ডাস্ট্রি যদি বলি, তাহলে সেখানেই কিন্তু আপনি নিজে গড়ে ওঠা, সে গড়ে উঠেছেন এবং এই ভ্যালুসগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে পারিবারিক আমাদের বাংলার সংস্কৃতির যেই আসলে ঐতিহ্য, সেটা কিন্তু আপনি ক্যারি করেন খুব সুন্দর। যেটা আমরা তখন কথার প্রসঙ্গে এসেছিল যে আজকাল আমাদের নাটকগুলোতেও ওই চরিত্র, ওই ভ্যালুসগুলো ঠিক দেখা যায় না। আর সেইখান থেকে আমি একটু খালামণির কাছে জানতে চাই যে আসলে একজন আপনি সিনিয়র একজন অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই মনে দাগ কাটে, কখনো কখনো খারাপ লাগে। নাটকটার নাম হলো ঝড়ের মধ্যে বসবাস। শিল্পী ছিলেন ফেরদৌসী আপা, মোস্তফা ভাই ছিলেন, ওনাদেরই মেয়ে ছিল প্রমা, 8 মাসের কোলে আর কি। ওই প্রমাকে নিয়ে যে আমি ওখানে আবার ওই কয়েকটা নাটক করলাম। আগের নাটকগুলোতে দেখা যেত আম্মারা যখন অভিনয় করতেন, আপুরা যখন রেগুলার করতেন, তখন প্রতিটা চরিত্র কি আমার সমাজে যেসব আমাদের পারিবারিক যে সম্পর্ক, সম্পর্কগুলো আছে, ওই চরিত্রগুলো কিন্তু নাটকের মাধ্যমে চলে আসতো। এবং নাটক তো তখন হতো কি যে ভালো কিছু আসলে পজিটিভ কিছু দেখায়, নাটক থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতাম, কিভাবে কথা বলবো এটাও অনেকে শিখতো, তাই না? অনেক কিছু। তো আমি দেখতাম যে আমার ঈদের সময় বা এমনি কোনো সময় আমার দাদুর সাথে বা আমার নানুর সাথে এভাবে কথা বলতে হয়। হ্যাঁ, তো এটা আমি দেখছি, তখন আমি ভেবে নিচ্ছি যে এটাই নিয়ম। আমার চাচা এরকম, আমার খালার সাথে আমি এভাবে কথা বলতে হবে, এভাবে সবকিছু করতে হবে, এগুলো দেখছে ছেলেমেয়েরা, তখন শিখছে। কিন্তু এখন হচ্ছে কি, হয়তোবা এটা অনেক কারণ আছে, বাজেট, এটা সেটা অনেক কারণ আছে, কি চরিত্রগুলো গ্যাপ এখন নেই, চরিত্রগুলোকে আমরা পাচ্ছি না। আমার ছোট ছেলে মেয়ে যে ও জানতে পারছে না অ্যাকচুয়ালি যে আমার দাদুর সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মূল্যায়ন করতে হয় আমার বাবাকে, আমার মার সাথে কিভাবে শ্রদ্ধা ভরে কথা বলতে হয়, এটা কিন্তু তারা শিখছে না। একদম, এটাই আমার কাছে এইটা গ্যাপ মনে হয়। এটা পিছনে কিন্তু অনেক কারণ আছে। আপনাদেরও চাওয়া পাওয়া যে আমাদের বাংলার যেটা সংস্কৃতি, আমাদের পারিবারিক যে ঐতিহ্য, সেগুলোকে যেভাবে আগে তুলে ধরা হয়েছে, সেভাবেই যেন সেটাকে আবারও ফিরিয়ে আনা হয়। এবং তাতে করে আমার মনে হয় যে আমাদের শিল্পীরাও অনেক বেশি কাজের সুযোগ এবং চরিত্র অভিনেতাদের গুরুত্বটাও কিন্তু তাতে অনেক বেশি আমার মনে হয় বাড়ে। একজন শ্রদ্ধেয় এম এ আজিজ, তিনিও কিন্তু চরিত্র অভিনেতা। বিভিন্ন সময় যে চরিত্র উনি এক একটা রূপায়ণ করেছেন, অসাধারণ সব চরিত্র। এখন সেরকমের চরিত্রগুলো কই সিনেমা নাটকে আমরা কিন্তু দেখি না, মানে খুব এই জায়গাটা একটা বড় গ্যাপ। মিনু আপু, ছোট করে এই জায়গা থেকে আপু এই যে ভ্যালুসটা ক্যারি করা, একজন শিল্পীর যে বিনয়ী হওয়া, সেই ব্যাপারটা একজন শিল্পী হিসেবে তোমার কাছে আসলে কি মনে হয়, কতখানি গুরুত্বের সাথে এইটাকে ক্যারি করা উচিত? একজন শিল্পী একটা সংস্কৃতির ধারক বাহক, রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীকে, কোনো পরিবারকে বা যেখানেই যাক না কেন। একজন পূর্ণাঙ্গ শিল্পীর দায়িত্ব, তার কাছ থেকেও মানুষ অনেক কিছু শেখে। কিন্তু ইদানিং এই যে আমরা তো আসলে জীবনের বাইরে নই, পরিবারের বাইরে কিছুই নই, এই কথাটা আমিও খুব একমত। যে আগে দেখা যেত যে আমরা অনেক নাটক দেখতাম, প্রতি সন্ধ্যায় নাটক দেখার জন্য রাতে বসে যেতাম। একটাই টেলিভিশন ছিল, বিটিভি। তো ওখানে বহুব্রীহি, তারপরে সকাল সন্ধ্যা, এই যে পরিবারকে নিয়ে মজার একটা ব্যাপার, ওই যে একটা কাজের লোকও সেখানে অনেক ইম্পর্টেন্ট। তারপর যে চরিত্র অভিনয় করছে, মা বাবা, দাদা দাদি, নানা নানি, সব কিছু, প্রতিবেশী। হ্যাঁ, তো এটা আসলে এখন সত্যি আমি যখন অনেক নাটক দেখি, হয় প্রেম
না হয় খুব ফান, হ্যাঁ খুবই ফান। তো করে করে কথা বলা, তুমি আমি প্রচুর রকমের, ওরা যেহেতু নাটক করে ওরা বলতে পারবে না, প্রচুর রকমের গালিগালাজ যেগুলো বাচ্চারা শিখছে, এখানে কোনো সেন্সর নেই এবং এটা অপ্রয়োজনীয় ভাবেই ব্যবহার করা হচ্ছে। ইভেন এটা জাস্ট মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ব্যাপারগুলো সমাজে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে, এটা আমাদের সামাজিক এবং পারিবারিক এবং পুরা দেশের একটা অবক্ষয়ে চলে গেছে। আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এটা হয়। হ্যাঁ, আরও তো অনেক, আমরা যেমন সারা পৃথিবী ঘুরেছি, আমাদের কোনো দেশ বাকি নাই, কিন্তু আমি দেখেছি মানুষ খুব পলাইট, খুবই ভদ্র। তো বাংলাদেশি মানুষদেরও কিন্তু একটা সুনাম রয়েছে পৃথিবীব্যাপী, যে বাঙালির মানুষ মানে বাঙালি মানেই হচ্ছে বিনয়ী, অতিথিপরায়ণ। অফকোর্স, বাট আমি যেটা বলছি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যে অবক্ষয়টা হচ্ছে, এটা আসলে সমাজে প্রভাব ফেলে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি আপনাদের মতো শিল্পীরা আছেন এখনো বাংলার সম্পদ, তারা নিশ্চয়ই বাংলার ঐতিহ্যকে তুলে ধরবেন। না, এখন আপনাদেরকে আমাদেরকে এখন ওরা নিবে না। এটাই মিনান্টি যেটা বলছে, প্রভাব ফেলে, আসলে প্রভাব ফেলছে। দেখছি যে চিৎকার করে, আমি একজন আমার অনেক সিনিয়র একজন আত্মীয়র সাথে বা বাবা মার সাথে এইভাবে কথা বলছি, তো এটা যখন সে টিভিতে দেখছে ভাবছে এটাই নর্মাল, বাবার সাথে এভাবেই কথা বলে, তো এটা তো অবক্ষয় হচ্ছে। অবশ্যই একটা প্রভাব পড়ছে। না, এখন কি জানো, এখন ডিরেক্টর নাই, ওদের হলো ডিরেক্টর নাই, ও যেখানে নাটক করছে ওখান থেকে বাপ নিয়ে নিচ্ছে, ওখান থেকে মা নিয়ে নিচ্ছে, ও নিয়ে ওরা পয়সা লাগছে না, কাজ করাচ্ছে, বুঝছো, আশেপাশ থেকে সব নিয়ে ওখানে মা বানাচ্ছে, ওখানে বাবা বানাচ্ছে, ওখানে ভাই বানাচ্ছে, নিয়ে নিয়ে কাজ করছে। সঙ্গীত বলি, অভিনয় বলি, সেটা কিন্তু এক তো হচ্ছে ঈশ্বর প্রদত্ত, সাথে আবার গুরুমুখী বিদ্যা। আমরা চাই, আমাদের বিশ্বাস, আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা, আজকে যেহেতু চাওয়া পাওয়ার কথাই বলছি, আমাদের বাংলার যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেই সংস্কৃতি বিশ্বময় আবারও আলোর সাথে ফুটে উঠবে এবং বাংলা যথারীতি এগিয়ে যাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, এত দারুণ একটা সময় উপহার দেওয়ার জন্য। বিশেষ করে খালামণি একটুখানি শারীরিক অসুস্থতার পরেও আমাদের ভালোবাসার টানে এসেছেন, সত্যি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। মিনি আপু, তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা এত দারুণ গান শোনার জন্য। আর একটা চাওয়া পাওয়া এখনো শেষ হয়নি, গান শুনতে শুনতে বাড়ি যাব। বন্ধুদেরও অনুরোধ ছিল, অনেক বন্ধুদের সাথেই মানে পরে কথা আসলে করতে পারলাম না। সবাইকে অনেক ধন্যবাদ, ঈদ মোবারক আরও একবার। দর্শক, আমরা বিদায় নিচ্ছি মিনু আপার গানের সাথে সাথে। সবাই ভালো থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে। আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, স্পেশালি অনেক দিন পর তোমার সাথে ঈদ আয়োজনে দেখা হলো, এটা অনেক বড় পাওয়া। আর নেক্সাস টিভি সাচ এ নাইস টিভি, আমি আজকেই আসলাম, খুব ভালো লাগলো। আর যারা দর্শক, আমাদের লেডিস ক্লাবের যারা আজকে উপস্থিত ছিলেন, আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি শেষ করছি মিনান্টি, সরি আমি কথার মাঝে আমরা একদম লাস্ট আমার একটা ছোট্ট চাওয়া পাওয়া আছে, যেটা হচ্ছে আমার আম্মা আর আমার আর্টসালার অসুস্থ, আমি দেশবাসীর কাছে মানে দোয়া চাই আর কি, তাড়াতাড়ি সুস্থ। অনেক রাহাত আপু আমারও আসলে কলিগ, আমারও সহকর্মী, বন্ধু, অনেক শুভকামনা সবার জন্য। আপু আন্টি গান, আমি ওই হাসিনা আপা যেই গান বলেছেন, আমি ওখান থেকে একটি গান গাইছি। গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি এবং সুর করেছেন মানাম আহমেদ, মাটির ফুল ছবিতে গাওয়া। প্রেমের কাছে কিছুই মানাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দাহানা, দামি গহনা। প্রেমের কাছে কিছুই মানাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে করো